হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রাজ বলছি। কানাডার স্থায়ী বসবাসের যে সুযোগগুলো রয়েছে সেগুলোর আপডেট ইনফরমেশন সাধারণত দিয়ে থাকি। আপনারা জানেন নিশ্চয়ই, কানাডার সরকার বিভিন্ন প্রফেশন থেকে আপনাদেরকে পার্মানেন্ট রেসিডেন্সি দেওয়ার বেলা খুবই আন্তরিক। তাদের যে নির্দিষ্ট ডিমান্ড লিস্টগুলো রয়েছে সেগুলোর মধ্যে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যে রিলেটেড যে প্রফেশনগুলো আছে সেগুলো হচ্ছে অন্যতম। তাই আজ এই প্রফেশন থেকে কোথায় কোথায় সুযোগগুলো রয়েছে, এর জন্য কি কি রিকোয়ারমেন্ট আর কি কি এনওসি লিস্ট অ্যাভেলেবেল আছে, এই প্রফেশন থেকে কোথায় কোথায় আবেদন করতে পারবেন এবং ভবিষ্যতে যখন আপনি স্কোর এবং ইসিএটা সম্পন্ন করবেন তারপর কোন কোন প্রভিন্সে আপনি আবেদন করতে পারবেন, আর সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে আপনাকে কানাডায় সেটেল করার জন্য আমি কিভাবে সার্ভিসটা দিয়ে থাকি তা বিস্তারিত আলোচনা করব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সবসময় কানাডার নানান আপডেটেডগুলো ইনফরমেশনগুলো জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও শেষ করার পরে আপনার অবশ্যই মন্তব্য জানাবেন। কানাডার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রফেশনটা বোঝার আগে আপনাকে অবশ্যই জানতে হবে এনওসিটা কি, অর্থাৎ ন্যাশনাল অকুপেশন অফ কানাডা বিষয়টা কি। এনওসি হচ্ছে কানাডার একটি প্রফেশনাল লিস্ট যেখানে 500-এর বেশি প্রফেশন দেওয়া আছে। অর্থাৎ আমি যদি আমার মতো করে বলি যে আপনার যে ডিপার্টমেন্টে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সেটা কানাডার কোন জব টাইটেলের অধীনে পড়ে, সেই এনওসি টাইটেল সিলেক্ট করে আপনাকে আবেদন করতে হবে। সেটা সিলেক্ট করে যাতে করে কানাডার যে অথরিটি আছে খুব সহজে যেন বুঝতে পারে যে আপনি তাদের কোন প্রফেশনের অধীনে জব এক্সপিরিয়েন্স দেখাচ্ছেন। আর যারা আমার ফেসবুকে ইনবক্সে নক দিয়ে থাকে, প্রথমত প্রোফাইল ডিটেলস আমি নেই, এরপর আপনাদেরকে যে যার প্রফেশন আছে সেই প্রফেশন রিলেটেড আমি এনওসি লিস্টগুলো আমি দিয়ে থাকি এবং বলি যে এটার সাথে ম্যাচ করার জন্য। সবার শেষে যখন একটা এনওসি একটা অ্যাপ্লিকেন্টে সিলেক্ট হয় তখন সে যে প্রভিন্সে হোক বা যে কমিউনিটিতে আপনি এলিজিবল হয় আমি সেগুলো লিস্ট সাধারণত দিয়ে দিই। তো আসুন এক নজরে দেখি যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অধীনে যে এনওসিগুলো রয়েছে। প্রথমত এনওসি 20010 ইঞ্জিনিয়ারিং সার্ভিস ম্যানেজার্স আছে, এনওসি 21310 ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, এনওসি 21321 ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ার্স, এনওসি 22311 ইলেকট্রনিক সার্ভিস টেকনিশিয়ানস বিজনেস ইকুইপমেন্ট, এনওসি 22312 ইন্ডাস্ট্রিয়াল ইনস্ট্রুমেন্ট টেকনিশিয়ান অ্যান্ড মেকানিক্স। আসুন এবার প্রত্যেকটি যে এনওসিগুলো আছে সেগুলোর আরও বিস্তারিত কথা বলি, তাহলে আপনাদের ম্যাচ করতে খুব সুবিধা হবে। প্রথমটা হচ্ছে এনওসি 20010 ইঞ্জিনিয়ারিং সার্ভিস ম্যানেজার। এখানে আপনি দেখেন যে এক্সাম্পল টাইটেলগুলো দেওয়া আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সার্ভিস ম্যানেজার আছে, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ম্যানেজার আছে। এখানে যে টাইটেলগুলো আছে যদি এই টাইটেলগুলোর মধ্যে কোনো একটির সাথে আপনার প্রফেশনের সাথে যদি ম্যাচ করে তাহলে কিন্তু আপনি এই এনওসিটা সিলেক্ট করতে পারতেছেন। এবার যদি এরপরের এনওসিটা দেখি, এনওসি 21310 ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার। এখানেও অসংখ্য এক্সাম্পল টাইটেল দেওয়া আছে, এভিওনিক্স ইঞ্জিনিয়ার, কন্ট্রোলার সিস্টেম ইঞ্জিনিয়ার। আপনারা এইগুলো ভিডিওটা স্টপ করে আপনারা এগুলো দেখতে পারেন। এই লিস্টগুলো থেকে আমি আবারও বলছি, এই যে এক্সাম্পল টাইটেলগুলো দেওয়া আছে এখান থেকে যদি আপনি কোনো একটির অধীনে আপনি জব করে থাকেন তাহলে আপনি কিন্তু এই 21310 ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার হিসেবে আপনি কানাডাতে অ্যাপ্লাই করতে পারবেন। যদি এরপরের যে এনওসিটা দেখি 21321
ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ার্স, এখানেও কিন্তু অসংখ্য এক্সাম্পল দেওয়া আছে। কম্পিউটার ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ার, ফায়ার প্রিভেনশন ইঞ্জিনিয়ার, নানান যে টাইটেলগুলো আছে আপনারা অবশ্যই এটা চেক করে দেখবেন। যদি কোনোটার সাথে ম্যাচ করে তাহলে আপনি এই এনওসির অধীনে পড়বেন। এছাড়া আছে এনওসি 22310 ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং টেকনোলজিস্ট, এখানেও অসংখ্য এক্সাম্পল রয়েছে। কমিউনিকেশনস টেকনোলজিস্ট বলেন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং টেকনিশিয়ান বলেন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার টেকনোলজিস্ট বলেন, অজানান দেওয়া আছে। এগুলো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। যদি কোনোটার সাথে ম্যাচ করে তাহলে আপনি এই এনওসিটা আপনার হিসেবে সিলেক্ট করে আবেদন করতে পারবেন। যদি এনওসি 22311 ইলেকট্রনিক সার্ভিস টেকনিশিয়ানস হিসেবে দেখেন তাহলে এখানেও অনেক এক্সাম্পল রয়েছে। অ্যালার্ম সিস্টেম টেকনিশিয়ানস, অডিও ভিডিও সার্ভিস টেকনিশিয়ানস, কম্পিউটার সার্ভিস টেকনিশিয়ানস সাথে আরও অসংখ্য এক্সাম্পল রয়েছে, আপনারা একটু দেখে নেবেন। এছাড়া আছে 22312 ইন্ডাস্ট্রিয়াল ইনস্ট্রুমেন্ট টেকনিশিয়ানস অ্যান্ড মেকানিক্স, এখানেও এক্সাম্পল দেওয়া আছে অনেকগুলো। যদি এগুলো অধীনে পড়েন তাহলে এই এনওসিটা আপনি পিক করে আবেদন করতে পারবেন। যদি কারো এনওসি টাইটেল নিয়ে কোনো কনফিউশন থাকে, টেনশনে কিছু নেই। প্রত্যেকটি আলাদা যে এনওসিগুলো আছে প্রত্যেকটা আলাদা লিঙ্ক আমি আপনারা এই ভিডিওর কমেন্ট অপশন আপনারা পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। এই পর্যন্ত যে এনওসি নিয়ে কথা বললাম, যদি উক্ত এনওসিগুলোর মধ্যে আপনি কোনোটার অধীনে পড়েন তাহলে ধরেই নেবেন যে আপনি কানাডা পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার অন্যতম একজন দাবিদার। এবার চলুন একটা যদি দেখে আসি যে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে আপনার এবং যদি কোনো এনওসির সাথে ম্যাচ করে আপনার, তাহলে কোন কোন প্রোগ্রাম অথবা কোন কোন প্রভিন্সে আপনার অপরচুনিটি আছে। যদি প্রথমে দেখি এক্সপ্রেস এন্ট্রি, আমরা সবাই জানি যে এক্সপ্রেস এন্ট্রিতে আবেদন করতে হলে অবশ্যই আপনার টিয়ার 0, 1, 2 এবং 3 ক্যাটাগরি এর মধ্যে হতে হবে। সেই হিসেবে সকল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এনওসি থেকেই কিন্তু আবেদন করা যাচ্ছে। অর্থাৎ এখানে যে টাইটেলগুলো দেওয়া আপনারা দেখতে পারতেছেন সবগুলো থেকেই এক্সপ্রেস এন্ট্রিতে আবেদন করতে পারবেন। যদি এর পরের প্রভিন্সটি আমরা দেখি সেটা হচ্ছে আপনার ম্যানিটোবা প্রভিন্স। এটি হচ্ছে পিএনপি প্রোগ্রাম, যেখানে এদের নিজস্ব প্রফেশনাল ডিমান্ড লিস্ট অবশ্যই রয়েছে। সেই ডিমান্ড লিস্টের বাইরে কিন্তু কেউ অ্যাপ্লাই করতে পারবে না। নিচে আপনারা দেখতে পারতেছেন যে প্রফেশনগুলো দেওয়া আছে, এর অধীনে যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনি ম্যানিটোবা প্রভিন্সে অ্যাপ্লাই করতে পারবেন। যদি এর পরের প্রভিন্সটি দেখি সেটা হচ্ছে সাসকাচুয়ান। এটি খুব পপুলার একটি প্রভিন্স। অসংখ্য মানুষ এই আমাদের বাংলাদেশ থেকে মুভ করেছে সাসকাচুয়ানে। সাসকাচুয়ান এটি হচ্ছে একটি পিএনপি প্রোগ্রাম এবং এদের অবশ্যই নিজস্ব ডিমান্ড লিস্ট রয়েছে। আপনারা ভালো করে জানেন যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যে প্রফেশনগুলো আছে এগুলোর ডিমান্ড বেশ ভালোই, তাই অবশ্যই এই প্রফেশন রিলেটেড যে এনওসিগুলো রয়েছে প্রত্যেকটি এদের ডিমান্ড লিস্টে আছে। এবং যদি এই ডিমান্ড লিস্টের এই যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যেগুলো আছে এর মধ্যে যদি আপনি একটির অধীনে হয়ে থাকেন তাহলে অবশ্যই সাসকাচুয়ানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যদি এরপরের প্রভিন্সটি দেখি যাকে বলা হয় আলবার্টা প্রভিন্স, শর্টকাটে বলা হয় AINP। সাসকাচুয়ান এবং ম্যানিটোবা প্রভিন্সগুলোর মতো আলবার্টাও কিন্তু এই রিসেন্ট টাইম তারা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট চালু করেছে এবং এদের যে সাধারণত স্পেসিফিকভাবে ডিমান্ড লিস্ট না দিলেও আপনাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ট্রিপলি অধীনে যে প্রফেশনগুলো আছে প্রত্যেকটা থেকেই আপনারা এই আলবার্টা প্রভিন্সে অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে যে প্রভিন্সটি আছে সেটা হচ্ছে আপনার প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড, আমরা শর্টে বলি PEI, পিএনপি প্রোগ্রাম। এটিও কিন্তু একটি পিএনপি, কিন্তু এটার একটাই কন্ডিশন আছে যে প্রথমে আপনাকে এক্সপ্রেস এন্ট্রিতে অ্যাপ্লাই করতে হবে,
সেই এক্সপ্রেস এন্ট্রি রেফারেন্স আইডি দিয়ে আপনাকে এই প্রিন্স এডওয়ার্ডে অ্যাপ্লাই করতে হবে। এই হচ্ছে তাহলে দেখা যাচ্ছে যে যেহেতু এক্সপ্রেস এন্ট্রিতে প্রত্যেকটি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সেক্টরে যে প্রফেশন আছে প্রত্যেকটি এনওসি ওদের ডিমান্ড লিস্টে আছে, যেহেতু সেই হিসাবে এই প্রিন্স এডওয়ার্ডেও প্রত্যেকটি সকল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে প্রফেশনগুলো আছে সবগুলো থেকে আপনারা আবেদন করতে পারবেন। যদি রিসেন্ট টাইম দেখবেন যে এক্সপ্রেস এন্ট্রি পিএনপির পাশাপাশি কিন্তু ওরা নানান কমিউনিটি প্রোগ্রাম চালু করেছে। এর মধ্যে ইনোভেশন স্ট্রিম পাইলট যে প্রোগ্রাম আছে এটিও কিন্তু অন্যতম। এটি একটি বলা হয় গ্লোবাল হাইপার গ্রোথ প্রজেক্ট হিসেবে বলা যায়, যে ওরা স্কিল ওয়ার্কার মূলত নেওয়ার জন্য এখানে মোট 8টি কোম্পানি কাজ করে। সেই 8টি কোম্পানি হচ্ছে যে ওরা আপনাদের থেকে আপনাদের যে সিভি টাইপ প্রোফাইল অথবা কভার লেটার যেগুলো আছে এগুলো যখন ওরা যাচাই বাছাই করবে, যদি কোনো কোম্পানি সেই 8টি কোম্পানির মধ্যে যদি মনে করে যে আপনাকে ওদের প্রয়োজন আছে, তাহলে আপনাকে একটি ইনভাইটেশন ওরা পাঠাতে পারে। এবং এখানে ইনিশিয়াল স্টেজে অ্যাপ্লাই করতে কিন্তু কোনো আইএলটিএস বলেন বা কোনো ইসিএ বলেন এগুলো কিন্তু প্রথমে লাগে না, কারণ এটা তো কোম্পানি হেডেক না। কোম্পানি হচ্ছে যে ওরা প্রথম দেখবে যে আপনার সিভি আপনার যখন ওদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স সাথে ওদের ম্যাচ করবে ওদের রিকোয়ারমেন্টের সাথে, তখন যখন আপনাকে ইনভাইটেশন বলেন বা জব স্পন্সর বলেন যখন আপনাকে দিবে, তখনই হচ্ছে যে এটাকে যখন আপনি হায়ার অথরিটির কাছে আপনি এটা সাবমিট করবেন ওদের কানাডার আরসিআইসি কাছে, সেই সময় হচ্ছে আপনি যথেষ্ট সময় পাবেন স্কোর ইসিএ করে এগুলো সাবমিট করার। যাই হোক, এরপরের প্রোগ্রামটি হচ্ছে আটলান্টিক ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম। আমরা এআইপিবি বলে আপনারা সবাই জানেন এই কমিউনিটি প্রোগ্রাম সম্পর্কে। 4টি প্রভিন্স নিয়ে এই প্রোগ্রামটি গঠিত। 4টি প্রভিন্সের মধ্যে আছে নিউ ব্রান্সউইক, নোভা স্কশিয়া, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড এবং নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর। এই 4টি প্রভিন্সের অধীনে আপনারা যে ওদের ডেজিগনেটেড এমপ্লয়ার যারা আছে সেখানেও আপনারা অ্যাপ্লাইগুলো করতে পারবেন। অর্থাৎ তাহলে দেখা যাচ্ছে যে এই যে আপনি স্ক্রিনে দেখতেছেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনের যে এনওসিগুলো, এই এনওসিগুলোর মধ্যে আপনি যদি কোনো একটির অধীনে হন তাহলে অবশ্যই আপনি আটলান্টিক পাইলট প্রোগ্রাম অধীনে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যদি এরপরের মোস্ট রিসেন্ট টাইম যেটি আবার নতুন চালু হয়েছে সেই প্রোগ্রামটির নাম বলি, সেটা হচ্ছে রুরাল অ্যান্ড নর্দার্ন ইমিগ্রেশন প্রোগ্রাম। এটি আগেও ছিল কিন্তু খুব একটা ওদের অ্যাক্টিভিটিস ওভাবে করে গড়ে ওঠে নাই, কিন্তু রিসেন্ট টাইম ওরা এটাকে রিনিউ করে ওরা নতুন করে আবার চালু করেছে। এই কমিউনিটির অধীনে টোটাল 14টি কমিউনিটি কাজ করে। এর মধ্যে মোটামুটি অলমোস্ট 6 থেকে 7টা প্রভিন্সের অধীনে এই কমিউনিটিগুলো আছে। আপনারা এই লিস্টগুলো আমি আপনাদেরকে কমেন্ট বা ডিসক্রিপশন সেকশনে দিয়ে দেব। তো এখানে যে ইঞ্জিনিয়ারিং ম্যানেজার বলেন বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক ইঞ্জিনিয়ার বলেন, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার বলেন, যারা এই সেক্টরে আছেন আপনারা, তারা এই রুরাল অ্যান্ড নর্দার্ন ইমিগ্রেশন প্রোগ্রামে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এগুলো যে কোনো প্রোগ্রামে আবেদন করতে কিন্তু কোনো ফিস প্রয়োজন পড়ে না, অর্থাৎ কোনো অ্যাপ্লিকেশন ফিস নাই। আমি আবার ক্লিয়ার করে বলতেছি যে এগুলোতে আবেদন করা একেবারে ফ্রি। তাই যে যতগুলো প্রোগ্রাম বলেন বা যতগুলো প্রভিন্স বলেন বা যতগুলো কমিউনিটিতে বলেন, যে যতগুলোতে অ্যাপ্লাই করতে পারবে তার সাকসেস পসিবিলিটি তত বেশি থাকবে। কারণ সিম্পল একটা চিন্তা করে দেখেন যে আপনি 6 থেকে 7টা কমিউনিটিতে বা প্রভিন্সে এগুলোতে আপনি অ্যাপ্লাই করতেছেন, প্রত্যেকটা প্রোফাইলের ভ্যালিডিটি থাকবে 1 বছর। 1 বছরের মধ্যে কি কোনো না কোনো থেকে কি একটা পজিটিভ রেসপন্স আশা করা যায় না? অবশ্যই আশা করা যায়, যদি আপনি প্রত্যেকটা যে আপনার যে যতগুলো অপরচুনিটি আছে যে প্রভিন্সে এই যা আমি দিয়েছি সবগুলোতেই যদি আপনারা আবেদন করতে পারেন। এবার আপনাদের অবশ্যই প্রশ্ন থাকতে পারে, যদি আমি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার প্রফেশনালদের কানাডায় সেটেল হওয়ার জন্য কিভাবে সাহায্য করতে পারি। প্রথমত এলিজিবিলিটি টেস্ট করা খুবই জরুরি।
তো তাই আপনারা যখন আমার ফেসবুক মেসেঞ্জারে যখন আপনারা নক দেন, তখন আমি অ্যাপ্লিকেন্টকে প্রথমে জিজ্ঞেস করি যে ওনার লাস্ট এডুকেশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ওনার এজ, স্পাউসের লাস্ট এডুকেশন, এগুলো সব কিছু আমি জানি। জানার পর তখন হচ্ছে যে আমি কিছু এনওসিগুলো দিই, যে দেখেন কোন এনওসির সাথে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সাথে ম্যাচ করে। ম্যাচ করার পর তখন হচ্ছে আমি একটা প্ল্যান রেডি করি যে এই মুহূর্তে কোন কোন প্রোগ্রামে আপনি এলিজিবল, কোথায় অ্যাপ্লাই করতে পারবেন এই মুহূর্তে, এবং ভবিষ্যতে যখন আপনি স্কোর যখন নিয়ে আসবেন আগামী 3-4 মাস বা 5 মাস সময় নিয়ে, তারপর হচ্ছে কোন কোন প্রভিন্স আপনি এলিজিবল, সেগুলো হচ্ছে যে আমি এই লিস্টগুলো আমি দিয়ে থাকি সাধারণত। এর পাশাপাশি ডকুমেন্টে কিছু লিস্ট দিয়ে দিই যে সিভি এবং কী কী ডকুমেন্ট নিয়ে আপনাকে আগাইতে হবে। তারপর হচ্ছে যে যখন একটা অ্যাপ্লিকেন্ট সব কিছু রিভিউ করে যখন মনে করে যে হ্যাঁ সে নিজের অ্যাপ্লিকেশনগুলো নিজে করবে, তাহলে করতে পারে, কোনো প্রবলেম নাই। আমি সেই সোর্সগুলো আমি দিয়ে দিই আমি। আর অনেকে আছে না যে প্রফেশনাল লাইফে অনেক ব্যস্ত থাকার কারণে নিজের প্রসেস নিজেই না করতে পারে, তখন একজন কনসালটেন্টের হেল্প প্রয়োজন পড়ে। তখন যখন আমাকে দেয় সে দায়িত্ব, তখন আমি কি করি, ওনার অ্যাপ্লিকেশনটা 2টা ভাগে ভাগ করি, ফার্স্ট স্টেজ অ্যাপ্লিকেশন এবং সেকেন্ড স্টেজ অ্যাপ্লিকেশন। ফার্স্ট স্টেজ অ্যাপ্লাই যখন আপনারা স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি দেখেন, ফার্স্ট স্টেজ অ্যাপ্লাই এখানে আছে ইনোভেশন স্ট্রিম পাওয়ার প্রোগ্রাম আছে, রুরাল নর্দার প্রোগ্রাম আছে, আটলান্ডে পাওয়ার প্রোগ্রাম সহ নানান জবস এগুলো আছে। তো এবার যদি খুলে বলি যে ফার্স্ট স্টেজে এগুলো অ্যাপ্লাই করার কারণ হচ্ছে যে এগুলোতে এখন আবেদন করতে কোনো আইএলস অথবা ইসিএ লাগবে না। তবে এর মানে এটা না যে কখনোই লাগবে না, লাগবে অবশ্যই, কিন্তু সেটা অনেক পরে। যদি অ্যাপ্লাই করার পর এগুলোতে 3 থেকে 4 মাসের মধ্যে পজিটিভ রেসপন্স পেয়ে যান, তারপর আপনি অবশ্যই আপনাকে 60 ডেজ অর্থাৎ আপনাকে 2 মাস সময় দেওয়া হবে এই ডকুমেন্টেশনের কাজগুলো করে জমা দেওয়ার জন্য। তাই এগুলোতে আবেদনের পাশাপাশি চেষ্টা করবেন বাসায় অনলাইনে ল্যাঙ্গুয়েজ যে প্র্যাকটিসগুলো আছে এটা করার, অথবা আমাকে বলবেন, আমি আপনাদেরকে সেই প্রপার যে রিসোর্স আছে সেই লিঙ্কগুলো আমি আপনাকে দিয়ে দিতে পারবো। এছাড়া সেকেন্ড স্টেজ যে অ্যাপ্লিকেশনগুলো আছে এখানের মধ্যে এক্সপ্রেস এন্ট্রি, সাবস্ক্রিপশন, প্রভিন্স, যে পিএনপি প্রোগ্রাম যেগুলো আছে এগুলোতে অ্যাপ্লাই হয় হচ্ছে যে যখন কেউ ফার্স্ট স্টেজে অ্যাপ্লিকেশন করার পরে দেখা যাচ্ছে যে তার রেসপন্স খুব স্লো হচ্ছে, সেই সময় গিয়ে হচ্ছে আমি অ্যাপ্লিকেন্টকে সাজেস্ট করি যে আপনি এখন সময় নিয়ে এক্সামটা দিয়ে দেন। তখন সেই স্কোরটা আসার পরে হচ্ছে এই পিএনপি প্রোগ্রামগুলো অ্যাপ্লাই করি। এর জন্যই হচ্ছে যে আমি একটা ফাইল আমাকে 1 বছরের মতো লম্বা সময় নিয়ে আমাকে কাজগুলো করতে হয়, কারণ এখানে এখন অ্যাপ্লিকেশনগুলো আছে এগুলো রেজাল্ট দেখতে হয়, তারপরে এরপরে পিএনপি প্রোগ্রামগুলো আছে সেগুলোর রেজাল্ট দেখতে হয়, সেভাবে করে করে আপনার আগাইতে হয়। তাই আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে এই পার্মানেন্ট রেসিডেন্সি প্রসেস স্টাডি বা ভিজিটের মতো কিন্তু শর্ট টাইম না, এটা একটা লং টার্মের প্রসেস। অবশ্যই আপনাকে 6 থেকে 8 মাসের মতো আপনাকে একটু সময় নিয়ে আপনাকে আগাইতে হবে। যাই হোক, প্রোফাইলে সাধারণত প্রোফাইলে আমি কি করি, আপনার যে পার্সোনাল ইমেল আইডি সেটা আমি অ্যাড করি, যাতে ভবিষ্যতে যে কোনো আপডেট আপনার ইমেল আইডিতে যেন চলে যায়। আর যখন জারি প্রোফাইল আমি কমপ্লিট করি, সাথে সাথে অ্যাপ্লিকেন্টকে তার যে প্রোফাইল ইউজার নেম, আইডি, পাসওয়ার্ড এগুলো কিন্তু আমি দিয়ে দিই, যাতে করে অ্যাপ্লিকেন্ট যেন নিজেই যেন সেই প্রোফাইল লগইন দিয়ে তাদের আপডেটগুলো যেন দেখতে পারে, প্রোফাইল সব কিছু ঠিক আছে কি না। আমিও তো হিউম্যান বিং, রক্ত মাংস মানুষ, আমারও তো আপনার প্রোফাইল ক্রিয়েট করার সময় একটা দুটো ভুল হয়ে যেতে পারে, অ্যাজ লাইক আপনার অ্যাড্রেস হোক বা আপনার যে কোনো ইয়েতে হোক। যখন আমি আপনাকে প্রোফাইল অ্যাক্সেস দেওয়ার পর যখন আমি আপনাকে বলবো যে আপনি এটা রিভিউ করেন, তখন কিন্তু আপনি এই ডাবল চেকিংয়ের মাধ্যমে আপনার চোখে কিন্তু এটা পড়তে পারে যে কোথায় ভুলটা হয়েছে বা এরকম কিছু। আপনাকে বলবেন, আমি তখন সেটা এডিট করে দেবো। আর যখন বলবেন যে রাজ ভাই সব কিছু প্রোফাইল ঠিক আছে, আপনি সাবমিট করে দিতে পারেন, তখন আমি প্রোফাইলটা সাবমিট করে দিই। কিন্তু আমার একটা জিনিস আমার মাথায় কাজ করে না, যে আমাদের দেশে যে এজেন্সিগুলো আছে
সে এজেন্সিগুলো কেন প্রোফাইলের যে অ্যাক্সেসগুলো আছে, ইউজার নেম, আইডি, পাসওয়ার্ড, এগুলো কেন অ্যাপ্লিকেন্টকে দিতে চায় না? এটা আমার আসলে ব্যাপারটা এখনও বুঝি না। অথচ যদি কেউ তার যদি কোনো এক্সপার্ট বলেন বা কনসালটেন্ট বলেন, যদি কেউ আপনার প্রোফাইল ক্রিয়েট করার পর যদি আপনাকে আইডি পাসওয়ার্ড দিয়ে দেয়, তাহলে কিন্তু তার প্রতি কিন্তু আপনাদের কিন্তু আস্থা আরও বেড়ে যায়, তাই না? যাই হোক, এর জন্যই আমি সবসময় চেষ্টা করি যে যেই প্রোফাইল আপনাদের করি না কেন, সবসময় আইডি, পাসওয়ার্ড, অ্যাক্সেস যা যা আছে সব আমি অ্যাপ্লিকেন্টকে দিয়ে বলি যে দেখেন প্রোফাইল আপনার সব কিছু ঠিক আছে কি না। যখন অ্যাপ্লিকেন্ট বলে যে রাজ ভাই সব ওকে আছে, আপনি সাবমিট করে দিতে পারেন, আমি সাবমিট করে দিই। এইভাবেই সকল প্রভিন্সে আবেদনগুলো আমি সাধারণত করে থাকি। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আজ থেকে আপনারা আবেদনগুলো শুরু করে দিবেন, কারণ এখন যথেষ্ট সম্ভাবনা খুব বেশি ভালো আছে কানাডার নমিনেশন পাওয়ার জন্য। আর যে কোনো আপনাদের কনফিউশন যদি থাকে, অবশ্যই আমার যে ফেসবুক আছে, ফেসবুকের মধ্যে ইনবক্সের মধ্যে আমাকে নক দিবেন। আমি এগুলো সব কিছু লিঙ্ক আমি কমেন্ট অপশনে আমি আপনাকে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। আর যারা আউটসাইডার, অর্থাৎ যারা ইউটিউব থেকে দেখতেছেন, তারা অবশ্যই আমার যে কমেন্ট অপশন আছে সেখানে আমি পিন করে দিব, সেখানে সব কিছু থাকবে, আমার সাথে কন্ট্যাক্ট করার ওয়ে সেগুলো আপনি দেখবেন। এছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যদি কেউ কোনো ওয়ে না পান আমার সাথে কন্ট্যাক্ট করার, তাহলে আপনারা এই ইয়েতে কন্ট্যাক্ট করতে পারেন আমার সাথে। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।